আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, তারানাথের বাড়ি যাব। অনেকদিন তারানাথের বাড়ি যাওয়া হয়নি, তাই মনটা একটু অস্থির হয়ে আছে। তাই অফিস থেকে সোজা মেস বাড়িতে এসে সেই চিরাচরিত একঘেয়েমি পরিবেশ থেকে কিছুটা সময় নিজেকে সরিয়ে রাখার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিশোরীকে আগে থেকেই বলে রেখেছিলাম সে আমার জন্য বড় রাস্তার মোড়ে ট্রাম লাইনের ধারে অপেক্ষা করবে। কিছুটা পথ যেতে দেখলাম কিশোরী আমার জন্য দাঁড়িয়ে আছে। ওই তো কিশোরী। কি হে, বড় দেরি করলে যে, সেই কখন থেকে অপেক্ষা করছি। একবার তো ভাবলাম তুমি হয়তো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলে নিজে একাই চলে গেছো তারানাথের বাড়ি। কি যে বলো, তোমাকে এখানে অপেক্ষা করতে বলে আমি কি একা যেতে পারি? আসলে হয়েছে কি, অফিস থেকে মেসে এসে দেখলাম বারান্দায় বসে সবাই একটু গল্প করছে। গল্প করতে করতে ওই রাজনৈতিক আলোচনা করতে গিয়ে নিজেদের মধ্যেই তর্ক বাঁধিয়ে ফেলেছিল। আর সেই মুহূর্তে আমি দেখলাম এই তর্ক যদি চলতে থাকে তাহলে এর থেকে বড় কিছু অশান্তি হতে পারে। তাই সেই মুহূর্তেই তর্ক থামানোর চেষ্টা করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তা না হয় বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত ওদের ওই তর্ক থামাতে পারলে নাকি এখনো তা চলছে? হ্যাঁ, শেষ পর্যন্ত অবশ্য তাদেরকে থামাতে পেরেছি, আর এই জন্যেই আমার একটু দেরি হয়ে গেল। এই চলো এবার তবে যাওয়া যাক। ও তাই? আর আমি ভাবলাম কি না কি ঘটে গেছে। যাক, শেষ পর্যন্ত তুমি তর্কটা থামাতে পারলে তাহলে। হ্যাঁ বেশ, তাহলে এবার চলো যাওয়া যাক। কলকাতার সন্ধ্যা সবসময়ই একটা অনন্য আবহ নিয়ে আসে। আমি আর কিশোরী হেঁটে চলেছি ট্রাম লাইন ধরে। রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে। কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে শহরের ওপর, আর বাতিগুলোর আলো তাতে যেন ম্লান হয়ে গেছে। পাশের ফুটপাতগুলোতে চায়ের দোকানগুলো জমে উঠেছে। গরম চায়ের ধোঁয়া আর ফুটপাতে বিক্রেতাদের হাঁক ডাক মিশে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি একটু উদাস চোখেই চারপাশ দেখছিলাম। পুরনো বাড়িগুলো যেন একটা অচেনা গল্পের সাক্ষী। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে আমি বললাম, আচ্ছা কিশোরী, শহরটা কেমন যেন বদলে গেছে না? যেন কেউ বা কিছু আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ? কিশোরী একটু চুপচাপ ছিল। আমার কথা শুনে সে বলল, হ্যাঁ, আজকের সন্ধ্যেটা অন্যরকম। চারপাশের শব্দগুলো যেন বেশি জোরে শোনা যাচ্ছে। তোমার কি মনে হয় কেউ আমাদের পেছনে আসছে? কিশোরীর কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। চারপাশটা একবার দেখে বললাম, এটা তোমার কল্পনা হতে পারে। তারানাথও বলে কিছু জিনিস আমাদের চোখে ধরা দেয় না, তবে কি জানো, এই কুয়াশার নিঃশব্দ পরিবেশ রহস্য বাড়ায়। আমরা মোড় ঘুরলাম। এখান থেকে তারানাথের বাড়ি বেশি দূরে নয়। রাস্তার এই অংশটা একেবারে নিঝুম। শুধু দূরে ট্রামের ধাতব শব্দ আর মাঝে মাঝে রিকশার ঘণ্টা শোনা যায়। পথ চলতি কয়েকজন লোক দ্রুত চলে যাচ্ছে, যেন তারা দ্রুত বাড়ি ফিরতে চায়। আমি আর কিশোরী দ্রুত পা চালালাম। শেষমেশ তারানাথের বাড়ির সামনের মোড়ের মাথায় এসে পৌঁছলাম। সেখানে একটা চায়ের দোকান আছে। গরম গরম বেগুনি আর চপও করছিল। আমি কয়েকটা কিনে নিলাম, আর তার সঙ্গে তারানাথের প্রিয় পাসিং শোয়ের একটা প্যাকেট কিনলাম। এরপর আমরা এসে পৌঁছলাম তারানাথের বাড়ির দরজায়। বাড়িটা বেশ পুরনো। বাড়ির দরজায় এসে কড়া নাড়লাম। কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুললেন তারানাথ। তার চুলগুলো একটু এলোমেলো, আর মুখে এক অদ্ভুত হাসি। তোমরা এসেছো? আমি জানতাম যে আজ তোমরা আসবে। তার গলা যেন আর 5টা দিনের চেয়ে একটু অন্যরকম শোনাচ্ছিল। এসো এসো, ভেতরে এসো। আজ তোমাদের একটা গল্প বলার আছে। ঘরে ঢুকতেই আমি আর কিশোরী এক ধরনের শীতল অনুভূতি পেলাম। ঘরটা অল্প আলোয় ভরা। দেয়ালে ঝোলানো চিত্রগুলো প্রায় অদৃশ্য। কোনায় একটা টেবিল, তার উপর পুরনো কাগজপত্রের স্তূপ আর একটা জ্বলতে থাকা মোমবাতি। বাতাসে যেন একটা পুরনো বইয়ের গন্ধ ভাসছে। কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে চারি এসে আমাদের দেখে বলল, আজকেই নাকি তারানাথ বলছিল আমরা আজ এখানে আসতে পারি। সে আমাদের বসতে বলে চা বানিয়ে আনতে চলে গেল। আমি চারির হাতে চপ আর বেগুনির প্যাকেটটা ধরিয়ে দিলাম, আর সেই সঙ্গে কিশোরী বলে উঠল, হ্যাঁ, আর চায়ের সঙ্গে তোমার হাতের মুড়ি মাখাটাও নিয়ে এসো তো। ওইটা হলে আজকের সন্ধ্যাটা জমে যাবে। কি বলো বিভূতি? একদম যা বলেছ, সেটা হলে মন্দ হয় না। আর তারপর তো ঠাকুরমশাইয়ের হাড় হিম করা গল্প আছেই।
গল্প? আমি তো গল্প বলি না, আমি শুধু যা দেখেছি তাই বলি। আজ আমি তোমাদের এমন কিছু শোনাবো যা আমার নিজের জীবনের সঙ্গে জড়িত। আপনার জীবনের ঘটনা? মানে কি? হে, আজ তাহলে কিছু নতুন জানবো। তারানাথ চেয়ারে বসেছিল। মোমবাতির আলোয় তার মুখটা আরো ভয়ানক দেখাচ্ছে। সে গম্ভীর গলায় বলল, অনেক কিছু আছে এই পৃথিবীতে যা আমরা বুঝতে পারি না। আজকের রাতের এই আলো ছায়া সেই সত্যের সাক্ষী। আমি যা শোনাবো তা তোমাদের কল্পনারও বাইরে। আমি আর কিশোরী চুপচাপ তার কথা শুনছিলাম। তারানাথ একটু থেমে চারির ডাকে ভেতরে চলে গেল। ঘরটা এক মুহূর্তের জন্য আরো নির্জন হয়ে গেল। বাইরে বাতাসের শব্দ বেড়ে গেছে, জানলার পাল্লাগুলো কাঁপছে। আমি ফিসফিস করে বললাম, এই কিশোরী, আমার কিন্তু একটু অস্বস্তি লাগছে। ঘরটা যেন খুব অদ্ভুত ঠেকছে, বুঝলে? কিশোরীও হালকা শিহরিত হয়ে উঠল। তারপর বলল, আমারও। এই ঘরে একটা অদ্ভুত পরিবেশ, মনে হচ্ছে যেন কিছু একটা আমাদের উপর নজর রাখছে। এরপর ভেতর থেকে কিছুক্ষণ বাদে তারানাথ আর চারি চার মুড়ি মাখা নিয়ে ফিরে এলো। তারপর মোমবাতির পাশে বসে চায়ে একটা চুমুক দিয়ে তারানাথ বলল, শোনো তবে, অনেক বছর আগে আমি এক রাতে এই রকমই একটা পরিবেশে কলকাতার বাইরে একটা জায়গায় গিয়েছিলাম। সেই জায়গাটা শহরের এক প্রান্তে ছিল, যেখানে মানুষের চলাফেরা ছিল খুব কম। সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা আজও আমাকে তাড়া করে বেড়ায়। তারানাথ ধীরে ধীরে গল্প বলতে শুরু করল। ঘরের পরিবেশটা যেন আরো গম্ভীর হয়ে উঠল। মোমবাতির আলোটা যেন বারবার দপদপ করে উঠছে, আর বাইরে হাওয়ার শব্দ আরো তীব্র হচ্ছে। আমি আর কিশোরী মন দিয়ে শুনতে লাগলাম। তারানাথ বলে চলল, সেই রাতে আমি যা দেখেছিলাম তা শুধু আমার চোখেই দেখা গিয়েছিল, কিন্তু সেই দৃশ্যের পর আমার মনে হয়েছিল যেন আমি কোনো অদ্ভুত শক্তির মুখোমুখি হয়েছি। সেই শক্তি এখনো আমাকে ছাড়েনি। আমার আর কিশোরীর মনে ভয় জমতে শুরু করল। ঘরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠল। তারানাথের কণ্ঠস্বর যেন একটা মন্ত্রের মতো শোনাচ্ছিল, যা আমাদের সম্পূর্ণভাবে মোহিত করে রেখেছিল। তারানাথ আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ঘরের জানলায় একটা ধাক্কা লাগলো। আমি আর কিশোরী চমকে উঠলাম। তারানাথ শান্তভাবে উঠে গিয়ে জানলাটা বন্ধ করল। সে বলল, ভয় পেও না, এগুলো নেহাতি হাওয়ার খেলা। এই বলে তারানাথ কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেলেন। দেখে মনে হলো যেন তিনি পৌঁছে গেছেন সেই অলৌকিক রাতে ঘটে যাওয়া ঘটনাটার জায়গায়। এদিকে আজকের রাতটা যেন একটু অন্যরকম। রাতের সেই পরিবেশে আমাদের তিনজনের মুখে আর কোনো কথা জুটল না। গল্পটা সেখানেই থেমে রইল, কিন্তু সেই রাতের রহস্য আমার মনের গভীরে একটা ছাপ রেখে গেল। নেশার গভীরতা যেন থমকে দাঁড়িয়েছে। চারপাশ নিস্তব্ধ। শুধুমাত্র দূরে কোথাও কোনো পেঁচার ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ শোনা যাচ্ছে। আকাশে অসংখ্য তারার মেলা, কিন্তু তারা যেন কোনো আলো ছড়াতে ব্যর্থ। শীতল বাতাসের মৃদু স্পর্শে গাছের পাতা খানিকটা কেঁপে ওঠে। পুরো পরিবেশটা যেন এক অলৌকিক আবহ তৈরি করেছে। এই রাতে যেখানে প্রকৃতি নিজের রহস্যময় রূপে ঢেকে আছে, সেইখানেই তারানাথ তান্ত্রিক বসে আছেন তার বৈঠকখানায়। ঘরটা অদ্ভুত এক মাধুর্যে ভরা। চারপাশে পুরনো দিনের আসবাবপত্র, তার পাশে ঝুলে থাকা তামার ঘণ্টা, দেওয়ালে টাঙানো একটা বিশাল শিবের চিত্র, ঘরের কোনায় রাখা লাল রঙের একটা আলমারি, যা দেখে মনে হয় অনেক পুরনো।
তার উপরে ধুলোর আস্তরণ জমে গেছে। ঘরের একদিকে অর্ধেকটা মোমবাতি জ্বলছে, তার কম্পমান আলোয় ঘরের ছায়াগুলো যেন নড়াচড়া করছে। তারানাথ বসে আছেন একটা কাঠের চেয়ারে, যার হাতল দুটো সিংহের মতো খোদাই করা। অনেকক্ষণ চুপচাপ থাকার পর তারানাথ পাসিং শোয়ের প্যাকেটটা খুলে একটা সিগারেট ধরালেন। তার মুখে এক ধরনের রহস্যময় গাম্ভীর্য। সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। সিগারেটের ধোঁয়ায় ঘরের বাতাসে একটা মোহময় ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তার চোখ দুটো গভীর, যেন সেই চোখে জীবনের অসংখ্য রহস্যের আভাস লুকিয়ে আছে। আর তার ঠিক সামনেই আমি আর কিশোরী বসে আছি। আমরা দুজনই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম তারানাথের দিকে, অপেক্ষা করছিলাম তার রহস্যময় গল্পের। ঘরের পরিবেশে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা আছে, কিন্তু একই সঙ্গে কিছু একটা অজানা ভয়ের ছায়াও যেন লুকিয়ে আছে। বাইরে থেকে মাঝে মাঝে কুকুরের হালকা ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে, আর পরিবেশটাকে সেটা আরো ভৌতিক করে তুলেছে। তারানাথ ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, তোমরা জানো, আজকের রাতের মতোই সেই দিন রাতেই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি। সে গল্পটা যদি শোনো, তোমাদের মনে হবে পৃথিবীর সব রহস্য কি সত্যি জানা যায়। এই কথার পর ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। আমি আর কিশোরী চক্ষু স্থির করে তাকিয়েছিলাম তারানাথের দিকে। তারানাথ তখন ধীরে ধীরে অতীতের এক ভয়ঙ্কর ঘটনার গল্প বলতে শুরু করলেন। আমি কলকাতার বাইরে যে জায়গাটায় গিয়েছিলাম, সেই জায়গাটা ছিল গয়া। গয়া যাওয়ার সেই যাত্রাটা ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা। তখন আমার বয়স কম, তন্ত্রবিদ্যায় প্রবল আগ্রহ। আমার এক গুরু জানালেন, গয়াতে নাকি এক সাধু আছেন, যার তন্ত্র শক্তির কথা সবাই জানে। তিনি আমাকে সেখানে পাঠালেন। আমি সেই কথা মেনে যাত্রা শুরু করলাম। গয়া তখন ছিল এক অদ্ভুত শহর। শহরের সরু পথ, পুরনো মন্দির আর নদীর ধারে শ্মশান ঘাট, সব কিছুতেই যেন এক রহস্যময় পরিবেশ। গয়া পৌঁছানোর পথে প্রথমে রহস্যের মুখোমুখি হলাম এক নির্জন জায়গায়। রাত্রি তখন গভীর। আমি এক গ্রামে পৌঁছেছি। ওই গ্রামে কোনো কিছুই আমি জানতাম না, তাই সেখানে থাকবার জায়গা খুঁজছিলাম। থাকার জায়গা খুঁজতে খুঁজতে পথে কিছু মানুষজনের সঙ্গে আমার দেখা হয়, এবং সেই গ্রামের মানুষজনের কাছ থেকেই আমি জানতে পারলাম গ্রামের শেষে একটি পুরনো অতিথিশালা আছে, কিন্তু সেখানে রাত কাটানো নিরাপদ নয়, কারণ রাতের বেলা সেখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। এদিকে আমি তন্ত্র সাধনার উদ্দেশ্যে বের হয়েছিলাম, তাই এমন কথায় আমি ভয় পাইনি। তাই আমি ঠিক করলাম, আজকে রাত কাটাবার জন্য যখন একটা জায়গার সন্ধান পেয়েছি, তখন আর সময় নষ্ট না করে সেই অতিথিশালায় রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। এরপর কিছু দূর যাওয়ার পর আমি সেই অতিথিশালা দেখতে পেলাম। সেখানে পৌঁছে আমি দেখলাম অতিথিশালাটি ছিল প্রায় ধ্বংসপ্রাপ্ত। দেওয়ালের ফাটল ধরেছে, আর সেখান থেকে নানা রকম গাছ বেরিয়ে আসছে। সামনে এগিয়ে গিয়ে দরজায় ঠেলা মারতেই দরজার একটা পাল্লা বিচ্ছিরি রকম শব্দ করে খুলে গেল। আমি ভেতরে ঢুকে দেখলাম ঘরের এক কোণে একটা টেবিলের ওপর ছোট্ট একটা লণ্ঠন রয়েছে, আর তার ক্ষীণ আলোয় আমি যেটুকু দেখতে পেলাম, তবে ঘরের বাতাসে একটা কিরকম ভ্যাপসা গন্ধ। দেওয়ালগুলো ছোপ ছোপ, ছাদ থেকে চুন খসে পড়ছিল। ঘরের মাঝখানে একটি বিশাল পালঙ্ক ছাড়া
সেরকম কিছু আসবাবপত্র ছিল না, তবে দেওয়ালের পাশে একটা ভাঙা আয়না রাখা ছিল, আর সেই আয়নাতেও যেভাবে ধুলো পড়েছিল তাতে নিজের প্রতিবিম্বই দেখা যাচ্ছিল না। যাই হোক, আমি সারাদিন পথের ক্লান্তিতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমার ঝোলা থেকে অল্প একটু যা খাবার ছিল তাই খেয়ে বিশ্রাম নেওয়ার জন্যে সেই পালঙ্কে শুয়ে পড়লাম। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ লক্ষ্য করলাম ঘরের জানালা খটখট শব্দে খুলে গেল। ইতিমধ্যে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর বাতাসের সাথে সাথে যেন কারো শীতল নিঃশ্বাসের স্পর্শ পেলাম। আমি উঠে বসলাম। আমি লণ্ঠনের মৃদু আলোয় ঘরের আশপাশটা দেখার চেষ্টা করলাম। যদিও সেরকম জল পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে আমি ঘরের কোণে একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখতে পেলাম, আর সেই ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। আমি তৎক্ষণাৎ তন্ত্রের মন্ত্র জপ করতে শুরু করলাম। ছায়াটি থেমে গেল। কিছুক্ষণ পর সেটি ধোঁয়ায় মিশে উধাও হয়ে গেল। তারপর সেরকম কিছু ঘটনা ঘটেনি। যাই হোক, তা পরদিন সকালে গ্রামবাসীদের মুখে জানতে পারলাম বহু বছর আগে নাকি এই অতিথিশালায় এক সাধু হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, আর তার আত্মাই নাকি এখানে সেখানে ঘোরাফেরা করে এখনো। তবে সেদিন রাতে ওই ঘটনার পরও কিন্তু আমি পিছিয়ে আসিনি। এরপর আমি গয়ায় পৌঁছালাম। পৌঁছানোর পর দেখি শহরের পরিবেশ একেবারেই আলাদা। গঙ্গার পাড় ধরে গিয়ে পৌঁছালাম সেই সাধুর কাছে, যার কাছে যাওয়ার জন্যেই আমাকে আমার গুরুদেব পাঠিয়েছিলেন। তিনি ছিলেন এক বটগাছের নিচে ধ্যানে বসে থাকা অবস্থায়। উনার দেহ চেহারায় কাঠিন গাম্ভীর্য। আমি ওনার কাছে গিয়ে ওনাকে প্রণাম জানালাম। উনি চোখ না খুলেই আমাকে বললেন, তারা না, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? আমি স্বপ্নে তোমাকে দেখেছি, আর আমি নিশ্চিত ছিলাম যে তুমি আমার কাছে আসবেই। তবে তোমাকে তন্ত্রের আসল শক্তি অর্জন করতে হলে নিজের সাহস প্রমাণ করতে হবে। আমি তোমাকে একটা জায়গায় পাঠাবো। সেটা হলো এই শ্মশানের দক্ষিণ কোণে একটা বিশাল আকারের বট গাছের নিচে। তবে সেখানে কিন্তু একটা নয়, এরকম অনেকগুলো বট গাছ রয়েছে। তোমাকে যে বট গাছটার কাছে যেতে হবে সেটা তোমাকে চিনে নিতে হবে। তবে সেটা চেনার একটা সহজ উপায় আছে। অনেকটা দূর থেকে তুমি যদি ওই বট গাছগুলোর দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে সেই বিশেষ বট গাছটার মধ্যে একটা আকৃতি রয়েছে, মানে অনেকটাই নারী মূর্তির মতো। আর তোমাকে সেই গাছটির কাছেই যেতে হবে। আজ রাতেই তুমি ওই শ্মশানের দক্ষিণ কোণের ওই বট গাছটার কাছে যাও। ওখানে একটা আত্মা তোমার জন্য অপেক্ষা করছে। ওখানে শুধু একটা আত্মা আছে তা নয়, আরও এমন অনেক কিছু শক্তি আছে যা তোমার জন্য ক্ষতিকরও হতে পারে, আবার ভালো হতে পারে। তবে তোমাকেই বেছে নিতে হবে সেই শুভ শক্তিকে। অবশ্যই এই পথে অনেক বাধা বিপত্তি আসবে। অশুভ শক্তিগুলো তোমাকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে, যাতে তুমি তোমার কাজে সফল না হতে পারো। এই পথে যাওয়া তোমার খুব একটা সহজ হবে না, তবে আমি তোমাকে বেশ কিছু মন্ত্র শিখিয়ে দেবো, যা তোমার বিপদের সময় অনেক কাজে লাগবে। সেই দিন ওই সাধুর মুখে এই কথা শুনে আমার মনে কৌতূহল আরো বেড়ে গেল। আমি ভাবলাম এটাই হয়তো আমার প্রথম আসল পরীক্ষা। কিন্তু তখনও আমি জানতাম না যে সেই রাতে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, সন্ধ্যা হতেই আমি শ্মশানের দিকে রওনা দিলাম। শহরের আলো ক্রমশ পিছনে পড়ে থাকলো, আর আমি ধীরে ধীরে অন্ধকারের গভীরে প্রবেশ করলাম। পথটি সরু এবং জনমানব শূন্য। চারপাশে শুধু ঝোপঝাড় আর পেঁচার ডাক। বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছিল, যা গায়ের লোম খাড়া করে দিচ্ছিল। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পেছনে পেছনে হাঁটছে। আমি পেছন ফিরে তাকালাম।
কিন্তু কিছুই দেখলাম না। আবার হাঁটতে শুরু করলাম। এবার আরো স্পষ্টভাবে পায়ের শব্দ পেলাম। আমি তখন ভয়ে আমার গতি বাড়ালাম। এমন সময় হঠাৎ আমার সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে পড়লেন। তার চেহারা এতটাই ভৌতিক ছিল যে আমি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলাম। তিনি গম্ভীরভাবে বললেন, এই পথ খুবই বিপজ্জনক। তুমি কি নিশ্চিত তুমি এই পথে যেতে চাও? আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি কে? তিনি কোনো উত্তর না দিয়ে হেসে উঠলেন, আর তার সেই হাসি অন্ধকারে ভেসে যেতে লাগল। পর মুহূর্তে তিনি যেন বাতাসের সঙ্গে উধাও হয়ে গেলেন। আমি বুঝলাম আজকের রাত সহজ হবে না। শ্মশানে পৌঁছে আমি লক্ষ্য করলাম দক্ষিণ দিকে অনেকগুলো বট গাছ আছে। সাধু বাবা আমাকে বলে দিয়েছিলেন দূর থেকে আমাকে চিনে নিতে হবে কোন বট গাছের কাছে আমাকে যেতে হবে। তাই অনেকটা দূর থেকে আমি দৃঢ় দৃষ্টি দিয়ে বট গাছগুলোকে লক্ষ্য করছিলাম। তারপর আমি দেখলাম দক্ষিণ কোণের একটা বট গাছ আছে, যার আকৃতি একদম একটা নারী মূর্তির মতো। আমি সেই বট গাছটির কাছে গেলাম। রাত তখন গভীর, চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু বাতাসে শুকনো পাতার মচমচ শব্দ। আমি গাছের নিচে বসে ধ্যান করতে শুরু করলাম। আর ঠিক তখনই সব কিছু বদলে গেল। শেষের এই কথাগুলো বলে ঠাকুরমশাই কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে গেলেন, আর সেই সঙ্গে পুরো বৈঠকখানার ঘরটাতে নিস্তব্ধতা যেন আরো ভয়াবহ রূপ নিল। দূর থেকে শুধু কানে ভেসে এলো শিয়ালের ডাক। আমি মৃদু আলোয় দেখলাম কিশোরীর মুখে ভয়ের ছাপ। আমি লক্ষ্য করলাম ঠাকুরমশাই ধীরে ধীরে যেন তার গল্পের উত্তেজনাপূর্ণ পর্বে প্রবেশ করলেন। আমি আর কিশোরী মুগ্ধ হয়ে শুনছিলাম। যেন এক দমবন্ধ পরিবেশ। ঘরের বাইরের বাতাসের শব্দ ক্রমশ বেড়ে চলেছে, যেন প্রকৃতি নিজেও এই গল্পের সঙ্গী হয়ে উঠেছে। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, সেদিন রাতটা ছিল ভয়ঙ্কর। শ্মশানের সেই বট গাছের নিচে বসে আমি মন্ত্র জপ শুরু করলাম। পরিবেশ ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠল। আকাশে কালো মেঘ জমতে শুরু করল, যেন প্রকৃতি নিজেই কিছু ভয়ানক প্রকাশ করতে চাইছে। বাতাসের গর্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। গাছের পাতা কাঁপছিল এবং চারপাশে এক অদ্ভুত হিম শীতলতা ভর করেছিল। আর মাঝে মধ্যেই বাতাসে ভেসে আসছিল শিয়ালের ডাক। সেই ডাকের মধ্যেও যেন ভয়ানক কিছু একটা ঘটার আভাস ভেসে আসছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো, কিন্তু সেই বৃষ্টি যেন সাধারণ বৃষ্টি নয়। প্রতিটি ফোঁটা গায়ে পড়লে মনে হচ্ছিল অদ্ভুত এক শীতল আগুনের স্পর্শ পাচ্ছি। তার মাঝে হঠাৎ বজ্রপাত হলো বট গাছের কাছাকাছি। সেই আলোর ঝলকানিতে আমি স্পষ্ট দেখতে পেলাম এক ছায়া মূর্তি। সেই মূর্তি প্রথমে অস্পষ্ট ছিল, ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। এটা সেই মহিলার আত্মা যার কথা সাধু আমাকে বলেছিলেন। তার চোখে লাল আলো জ্বলজ্বল করছিল
চুলগুলো যেন বৃষ্টির সাথে মিশে গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার সাহস আছে বটে, কিন্তু তুমি কি জানো আমার যন্ত্রণাটা কতটা গভীর? আমার কষ্ট যদি তুমি অনুভব না করো তাহলে আমাকে মুক্তি দিতে পারবে না। আমি চুপ করেছিলাম। তার কথা শুনে ভয়ে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু আমার সাধকের অভিজ্ঞতা আমাকে ধৈর্য ধরতে সাহায্য করল। আমি তখন সাহস করে এই ছায়ামূর্তিকে প্রশ্ন করলাম, তোমার কষ্ট শোনার জন্যই আমি এখানে এসেছি, বলো তোমার কি হয়েছে? সে হেসে উঠল, আর তার সেই হাসি ছিল অদ্ভুত। হাসির মাঝে ছিল দুঃখ, ভয় আর অশান্তির এক অদ্ভুত মিশ্রণ। সে বলল, তোমাকে আগে আমার কষ্টের গল্প শুনতে হবে, তারপর তুমি বুঝবে কেন আমি এখানে আটকে আছি। তখনই আমার চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করলো। বটগাছের নিচের মাটি যেন জীবন্ত হয়ে উঠল। গাছের শিকড়গুলো আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু তখনই আমি দেহবন্ধন মন্ত্র জপ করতে শুরু করলাম, আর সেই মন্ত্রের শক্তি আমাকে রক্ষা করছিল। আর ঠিক তখনই আমি তার গল্প শুনতে পেলাম। আমার নাম ছিল কৌশল্যা। এই শহরে এক ধনী জমিদারের বাড়িতে কাজ করতাম। আমার সৌন্দর্য নিয়ে সবাই কথা বলতো, কিন্তু এই জমিদারের পুত্রের লালসার শিকার হতে হলো আমাকে। আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু সে আমাকে হত্যা করে এই বট গাছের নিচে পুঁতে রেখেছিল। তারপর থেকে আর আমার আত্মা মুক্তি পায়নি। আমি প্রতিদিন তার প্রতিশোধ নেবার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। আজ এতদিন পর তুমি এসেছো, আর আমার মুক্তি এখন তোমার হাতে। তার গল্প শুনে আমার ভেতর এক ধরনের কষ্ট অনুভব হলো, কিন্তু আমি জানতাম এই মুহূর্তে আবেগ দেখালে চলবে না, সব কিছু ভেবে কাজ করতে হবে। তাই আমি তাকে বললাম, তোমার মুক্তি আমি দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকেও কথা দিতে হবে তুমি আর অন্য কারো অনিষ্ট করবে না। দেখো দেখো তোমার সঙ্গে যা ঘটে গেছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু ওদের শাস্তি দেওয়ার অধিকার ঈশ্বরেরই আছে একমাত্র। তোমার উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের শাস্তি তারা একদিন নিশ্চয়ই পাবে। আমার এই কথা শুনে সে চুপ হয়ে গেল। এরপর হঠাৎ করেই আকাশ আরো কালো হয়ে গেল। প্রকৃতি যেন আরো ভয়াবহ রূপ ধারণ করল। ঝড়ের গতিবেগ দ্বিগুণ হল। বজ্রপাতের সাথে মাটির কম্পনও অনুভূত হতে লাগলো। আমি দেখলাম সেই আত্মার চেহারা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। তার মুখ বিকৃত হয়ে গেল, আর সে আমার দিকে তীব্র গতিতে ছুটে এলো। আর ঠিক তখনই চারপাশে এক দমবন্ধ অন্ধকার নেমে এলো। মনে হলো আমি এক শূন্যতায় দাঁড়িয়ে আছি, কিছুই দেখতে পাচ্ছি না। সেই অন্ধকারে আমি কেবল তার কণ্ঠস্বর শুনতে পেলাম। সে একটা অদ্ভুত স্বরে বলল, না না না, কখনোই না। যারা আমার উপর এত অন্যায় করেছে, যাদের জন্য আমার মৃত্যু হয়েছে, তাদেরকে আমি এত সহজে ছেড়ে দেব না। তাদের আগে আমি শাস্তি দেব, তারপর তুমি আমাকে মুক্তি দিও। এই কথা শুনে আমার মন্ত্রের শক্তি কিছুটা কমে গেল। মনে হলো আমার চারপাশের সব আলো নিভে যাচ্ছে, কিন্তু তখনই আমার
সাধুর শেখানো শেষ 3টি আত্মামুক্তির মন্ত্র মনে পড়ল, আর আমিও তখন সেই মন্ত্র উচ্চারণ করলাম। মন্ত্রটি ছিল প্রথম মুক্তির মন্ত্র। ওম শুদ্ধি মুক্তি স্বাহা জীবনং যত্র আলোক্য দুঃখং যত্র তমঃ ত্বং গচ্ছ শান্তিপথেন বহ। প্রথম মন্ত্রটি বলার সাথে সাথে চারপাশের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। যতটা সম্ভব জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। আমি তখন দ্বিতীয় মন্ত্র আরো জোরে জোরে উচ্চারণ করলাম। ওং পরমং ত্রাণময়ী বন্ধনং মুক্তং কুরু আত্মন্নঃ শান্তিং দদ আলোকেন সংযুজ্য তমঃ অপসরম। দ্বিতীয় মন্ত্র উচ্চারণের সাথে সাথে মনে হলো পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে, তবে একটা থমথমে ভাব রয়ে গেছে। এরপর আমি তৃতীয় মন্ত্র উচ্চারণ করলাম। ওং চৈতন্য যুক্তিধারা তমবন্ধনং ছিন্দ অমৃত আলোক পথে গচ্ছ। এই মন্ত্র জপ করার সাথে সাথে চারপাশে একটা আলো ফুটে উঠল। সেই আলোর মাঝে আমি দেখলাম কৌশল্যা ধীরে ধীরে তার ভয়ানক চেহারা বদলে আবার মানবীর চেহারা পেয়েছে। তার সেই মানবী রূপ দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। সত্যি সে অপরূপ সুন্দরী ছিল। তুমি এখন পুরোপুরি মুক্ত। এবার এই জগৎ ছেড়ে তোমার জগতে যাও, যেখান থেকে তুমি আবার পরবর্তী সময় নতুন জীবন লাভ করবে। কয়েক মুহূর্ত কাটার পর আমি অনুভব করলাম চারপাশের ঝড় থেমে গিয়ে আবার সেই রহস্যময় নীরবতা ফিরে এসেছে। আবারও ঠাকুরমশাই একটু থামলেন। নিজের মনেই মৃদু হাসি হেসে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সেটা জ্বালিয়ে তাতে একটা টান দিলেন। তার ঠোঁটে ওই মৃদু হাসি দেখে আমার কেমন যেন একটা অস্বস্তি হলো। আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম ঠাকুরমশাই এবার যে রহস্যের মধ্যে ঢুকতে চলেছেন সেটা যেন আরো ভয়াবহ রূপ নেবে। আমি আর কিশোরী যেন সেই মুহূর্তে শ্বাসও বন্ধ করে অপেক্ষা করছি পরের রহস্যময় কাহিনীর জন্য। গল্পের ভেতরের পরিবেশ যেন ঘরের বাইরে ছড়িয়ে থাকা রাতের অন্ধকার আর মেঘলা ঝোড়ো হাওয়ার সঙ্গে মিশে গেছে। এরপর ঠাকুরমশাই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার গল্প বলতে শুরু করলেন। আমার মন্ত্রের জোরে কৌশল্যা যেন শান্তি পেল, কিন্তু ওখানেই কি সব শেষ হয়ে গেল? মোটেও না। সেই মুহূর্তে মনে হলো চারপাশের পরিবেশ আবার পাল্টাতে শুরু করেছে। চারপাশের পরিবেশের ঘন অন্ধকার যেন তার ভয়াবহ রূপ ধারণ করল। ঝড় আবার জেগে উঠল, তবে এবার ঝড়ের শব্দে যেন নতুন এক সুর। সেই সুরে কিছু একটা আমাকে ডাকছে, যেন আরো গভীরে কোনো অজানা স্থানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ গাছের শিকড়গুলো আবার নড়তে শুরু করলো। আমি অনুভব করলাম গাছের তলায় কোথাও মাটি ধসে যাচ্ছে। আমার চারপাশ অন্ধকারে ঢেকে গেল, আর আমি অনুভব করলাম আমি যেন আস্তে আস্তে নিচে তলিয়ে যাচ্ছি। শ্মশানের সেই বট গাছের নিচে একটা গভীর খাদ তৈরি হলো, আর তার ভেতরে প্রবেশ করার আগে যেন আমি শুনতে পেলাম কৌশল্যার মৃদু কণ্ঠস্বর। তারানাথ, তুমি যদি সত্যিই জানার ইচ্ছা রাখো তবে নিজেকে প্রস্তুত করো।
এখানে শুধু আমার কাহিনী নয়, আরো অনেক রহস্য লুকিয়ে আছে। নিচে নেমে আমি দেখি একটি পুরনো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। চারপাশে ভাঙা ভাস্কর্য, ছিন্ন মূর্তি আর কিছু পোড়া মাটির প্রদীপ। মনে হলো এটা হয়তো কোনো প্রাচীন মন্দির, কিন্তু এই মন্দিরে যেন জীবনের চিহ্ন নেই। সব কিছু মৃত, সব কিছু থমকে আছে। এ যেন এক রহস্যপুরীতে এসে আমি পৌঁছালাম। আমি নিজেও জানতাম না এই রহস্যের ভেদ আমি কি করে করব। তবে যাই হোক, আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তখন হঠাৎ অনুভব করলাম কারো নিঃশ্বাসের শব্দ। পিছন ফিরে দেখি এক অদ্ভুত ছায়া মূর্তি। সেই ছায়া আমার দিকে এগিয়ে এলো এবং গম্ভীর গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? আমি উত্তর দিলাম, আমি সত্য জানতে চাই। সত্য জানতে হলে তোমাকে ত্যাগ করতে হবে। তুমি কি জানো, এই পৃথিবী কেবল দেখার জগৎ নয়, এর গভীরেও রয়েছে এমন কিছু সত্য যা জানলে তোমার জীবন আর আগের মতোই থাকবে না। তুমি যে পথে এগিয়ে যাচ্ছ সে পথে মৃত্যু তোমার জন্য বসে থাকবে। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা যে তোমাকেই ঠিক করতে হবে। তবে এখানে তুমি যেটাই ঠিক করবে তাতেই তোমার বিপদ বাড়বে। কোথাও একটু বেশি, আবার কোথাও একটু কম। আশা করি আমার কথার মানেটা তুমি বুঝতে পারলে। ছায়াটি একটু থেমে গেল, কিন্তু তারপর আমাকে আবার প্রশ্ন করল, তুমি সাহস দেখিয়েছ, কিন্তু তুমি কি এই পথ দিয়ে এগিয়ে যেতে পারবে? আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। তখন সেই ছায়াটি যেন আস্তে আস্তে মাটির সঙ্গে মিলিয়ে গেল। এরপর আমি একটু সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা পথ যাবার পর আমি একটা বন্ধ দরজার সামনে পৌঁছালাম। দরজার ওপর কিছু লিপি খোদাই করা ছিল, কিন্তু সেই ভাষা আমার অজানা। তবে দরজার পাশের পাথরের টুকরোয় কৌশল্যার মুখচ্ছবি দেখতে পেলাম। মনে হলো সে আমার দিকে তাকিয়ে আমাকে অভয় দিচ্ছে এবং চোখের ইশারায় কিছু একটা বলতে চাইছে। আমি ভালো করে লক্ষ্য করলাম এবং তার ইশারা বোঝার চেষ্টা করলাম। তারপর আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। এরপর আমি দরজাটার দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং দরজাটা খোলার চেষ্টা করলাম। প্রথমে কিছুই হলো না। তারপর আবার খোলার চেষ্টা করলাম। তখন যেন মনে হলো দরজাটা কেঁপে উঠল, আর কিছুক্ষণ বাদে একটা বিকট শব্দে দরজাটা খুলে গেল। আমি ভেতরে ঢুকে দেখলাম একটা বিশাল ঘর, চারপাশে আগুনের মশাল জ্বলছে। আমি সেই মশালের আলোতে ঘরের চারপাশটা ভালো করে দেখছিলাম। দেওয়ালগুলো ছিল পুরোটাই পাথরের, তবে ঘরের মধ্যে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল। মনে হলো ধুনোর গন্ধ। কিছুক্ষণ বাদে আমি লক্ষ্য করলাম ঘরের ঠিক ঈশান কোণে একটা পাথরের আসন, আর সেই আসনে বসে আছেন এক বৃদ্ধ সাধক। সাধকের পরনে ছিল সাদা পোশাক আর মাথার চুল দাড়ি সবই সাদা। সাধকের শরীর থেকে
যেন একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসছিল। আমি সেই দিকেই এগিয়ে গেলাম। আমি দেখলাম সাধকের চেহারা দিয়ে এক অপূর্ব জ্যোতি বের হচ্ছে। এরপর সাধক আস্তে আস্তে চোখ খুলে আমাকে দেখে বললেন, তারানাথ, তুমি এখানে কিভাবে এলে? আমি সাধকের মুখে আমার নাম শুনে প্রথম অবস্থায় একটু অবাক হলাম। তারপর আমি বললাম, সত্য জানার জন্য আমি এখানে এসেছি। তুমি যে সত্য খুঁজছো তা সহজে পাবে না। এর জন্য ত্যাগ, কষ্ট আর অন্ধকারকে আলিঙ্গন করতে হবে। তবে আমি জানতাম তুমি আসবে, আর সত্য খোঁজার জন্য তুমি যে পথে এগিয়ে যাচ্ছ সেই পথে তোমার অনেক বাধা আসবে। তবে আমি তোমাকে সেই বাধা বিপত্তি থেকে রক্ষা করব। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত আলো, আর সেই আলো আমার শরীরের ভেতরে ঢুকে আমার আত্মাকে যেন আলোড়িত করে দিল। তিনি আবারও বললেন, এবার তুমি যে কাজের জন্য এসেছো তোমাকে সেই পথে এগিয়ে যেতে হবে। তুমি প্রস্তুত? আমি সম্মতি জানালাম। ঠিক তখনই আমার চারপাশের সব আলো নিভে গেল। শুধু একটা ঠান্ডা বাতাসের স্রোত, আর সেই বাতাসে ভেসে আসা করুণ কণ্ঠস্বর। মনে হলো যেন কৌশল্যার কণ্ঠস্বর আবার শুনতে পাচ্ছি। সে বলছে, তারানাথ, এই মন্দিরে শুধু আমি বন্দী হয়েছিলাম না, এখানে আরো অনেক আত্মা বন্দী হয়ে আছে। তুমি যদি তাদের সকলকে মুক্তি দিতে চাও তাহলে তোমাকে আরো গভীরে যেতে হবে, আর সেই জন্য হয়তো তোমার প্রাণহানিও ঘটতে পারে। তুমি কি পারবে এই কাজ করতে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর সেই মুহূর্তে আবারও সেই সাধক বললেন, ভয় পেও না, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এই কুয়োতে ঝাঁপ দাও, সত্যের পথ এখান থেকে শুরু হয়। আমি এক মুহূর্ত দ্বিধা করলাম। তারপর নিজের ভেতর থেকে শক্তি জুগিয়ে কুয়োর দিকে এগিয়ে গেলাম। আমার পা কাঁপছিল, কিন্তু আমার মন বলছিল এটাই আমার পথ। এই কুয়োর ভিতরে আমাকে যেতেই হবে। এরপর আমি কুয়োতে ঝাঁপ দিলাম। এই কথাগুলো বলে ঠাকুরমশাই আবারও থেমে গেলেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের জানালার দিকে। মনে হলো তিনি যেন পৌঁছে গেছেন সেই কুয়োর গভীরতায়। আমি আর কিশোরী নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম। ঘরের বাইরে ঝোড়ো হাওয়ার শব্দ যেন আরও বেড়ে চলেছে। আজ প্রকৃতি যেন শুরু করেছে নিজস্ব বিপ্লব। অনেকক্ষণ নিস্তব্ধতা বিরাজ করার পর আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, এরপর কি হলো ঠাকুরমশাই? তিনি যেন আমাদের কোনো কথা শুনতেই পাননি, শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলেন জানলাটার দিকে। ওর মুখে ফুটে উঠেছে সেই ভয়াবহতার ছাপ। কিছুক্ষণ বাদে আবার বলতে শুরু করলেন, আমি যে কুয়োতে ঝাঁপ দিয়েছিলাম সেটা কিন্তু কোনো সাধারণ কুয়ো ছিল না। মনে হলো আমি যেন একটা শূন্যতায় পড়ে যাচ্ছি, যার কোনো শেষ নেই। আর সেই শূন্যতার মধ্যে অদ্ভুত এক শব্দ। কান পাতলে মনে হয় কারো কান্না, কারো আর্তনাদ, আর কখনো শোনা যায় অশুভ হাসি। এইভাবে পড়তে পড়তে আমি একটা শক্ত পাথরের মাটিতে পড়ে গেলাম। আমার সারা শরীর ব্যথায় ভরে গেল, কিন্তু মন বলছিল এখনো শেষ নয়, আরো কিছু অপেক্ষা করছে আমার জন্য। আমি চারপাশে তাকিয়ে দেখি অদ্ভুত একটা জায়গায় এসে পড়েছি। এরপর আমি কিছুটা এগিয়ে গেলাম। সেখানে আমি দেখলাম জায়গাটা একটা বিশাল গুহার মতো, কিন্তু এখানে কোনো আলো নেই।
তবে গুহার ছাদ থেকে জ্বলন্ত আগুনের ফোঁটা পড়ছে, কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই ফুরিয়ে যাচ্ছে। এরপর আমি গুহার পথ ধরে হাঁটতে শুরু করলাম। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম পদধ্বনির প্রতিধ্বনি, কিন্তু সেটা আমার নিজের নয়। পেছন ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আমি অনুভব করলাম যেন একটা ছায়া আমাকে অনুসরণ করছে। হঠাৎ করে চারপাশে বাতাস ঘুরে যেতে শুরু করলো। সেই বাতাস যেন জীবন্ত আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। বাতাসের ভেতর থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠস্বর এলো। তুমি এখানে কি খুঁজছো? আর এখানে কেন এসেছো? আমি প্রথম অবস্থায় ভয় পেলেও পরে নিজেকে সামলে সাহস করে বললাম, আমি বন্দী আত্মাদের মুক্তি দেওয়ার জন্য এসেছি। আমার কথা শুনে ওই কণ্ঠস্বর হাসতে লাগলো। হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই হাসির শব্দে আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কণ্ঠ বলল, তুমি কি জানো যে বন্দী আত্মাদের তুমি খোঁজ করছো, তাদের তুমি কোনোদিনই মুক্তি দিতে পারবে না। কারণ তাদের মুক্তি দিতে গেলে তোমাকেও মৃত্যুর মুখোমুখি হতে হবে। তুমি কি প্রস্তুত? আমি কিছু বলার আগেই গুহার ভেতরে একটা শক্ত কম্পন শুরু হলো। মাটি ফেটে গেল, আর সেই ফাটলের ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার মধ্যে থেকে আমি স্পষ্ট দেখতে পেলাম অনেকগুলো মানুষের আকৃতি, কিন্তু সেগুলো পুরোপুরি মানুষ নয়। তাদের চোখে অদ্ভুত রক্ত জ্বলানো আলো, আর মুখগুলো বিকৃত। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটক হয়ে গেছে। তখনই সাধুর দেওয়া মন্ত্র মনে পড়ল। আমি মন্ত্র জপ শুরু করলাম, কিন্তু সেই ছায়াগুলো থামল না, বরং তারা আরো কাছাকাছি এলো। তাদের একজন আমার সামনে এসে দাঁড়ালো। তার চেহারা এতটাই ভয়ানক যে আমি মুখ ফিরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার চোখের দিকে তাকালে মনে হলো আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। সেই মুহূর্তে আমার মনে হলো এই বুঝি সেই মৃত্যু যার মুখোমুখি আমি এখন দাঁড়িয়ে আছি। হয়তো আজই আমার শেষ, আর হয়তো আমি কখনো ইহজগতে ফিরে যেতে পারবো না। কিন্তু হঠাৎই দেখলাম সেই ছায়াগুলোর মধ্যে যে আমার দিকে এগিয়ে আসছিল, সে বলল, তুমি আমাদের মুক্তি দিতে এসেছো নাকি নিজের সর্বনাশ ডাকতে? হ্যাঁ? আমি তার কথার উত্তরে সাহস করে বললাম, আমি এখানে বন্দী আত্মাদের মুক্তি দিতেই এসেছি। আমার কথা শুনে ওই ছায়া মূর্তিটি হেসে উঠল। সেই হাসির শব্দ যেন পুরো গুহা কাঁপিয়ে দিল। তৎক্ষণাৎ আমি দেখতে পেলাম গুহার মেঝেতে একটা বিশাল ছবি ফুটে উঠেছে। সেই ছবিতে দেখলাম এক বিশাল যজ্ঞকুণ্ড, যেখানে আগুন জ্বলছে। সেই আগুনের চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে, আর তারা কেউই জীবিত নয়। তাদের শরীরের রং সাদা, চোখ শূন্য। তারা সবাই কিছু একটা বলছে, কিন্তু তাদের কণ্ঠস্বর বোঝা যায় না। এরপর আমি সাধু বাবার শেখানো দেহবন্ধন মন্ত্র জপ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই আমি শুনতে পেলাম এক নারী কণ্ঠ। সেই কণ্ঠস্বর খুব পরিচিত, কৌশল্যার। তারানাথ, আমার কষ্টের কারণ শুধু আমার মৃত্যু নয়, আমার আত্মা এই অন্ধকারের সঙ্গে জড়িয়ে গেছে।
তুমি আমাকে মুক্তি দিলেও সেটা সম্পূর্ণ মুক্তি পাবে না। তাই তোমাকে এই গুহার সবচেয়ে গভীর অংশে যেতে হবে। সেখানে সেই শক্তি আছে যা আমাদের বেঁধে রেখেছে। যে দিক থেকে ওই কণ্ঠস্বর ভেসে আসছিল, আমি সেই দিক অনুসরণ করতে করতে এগিয়ে গেলাম। প্রতিটি পদক্ষেপ যেন আমাকে আরো বেশি বিপদের দিকে টেনে নিচ্ছে। গুহার ভেতরটা আরো বেশি শীতল হয়ে উঠছিল। চারপাশে অদ্ভুত সব ছায়ামূর্তি নড়াচড়া করছিল। মনে হচ্ছিল তারা আমার পেছনে হাঁটছে। এখানে একটা ছায়ামূর্তি ছিল না, অসংখ্য ছায়ামূর্তি আমার পেছনে পেছনে আসছিল। সবই যেন কালো ধোঁয়ার কুণ্ডলী। এক সময় আমি পৌঁছে গেলাম গুহার এক গভীর অংশে। সেখানেও আমি দেখলাম একটা বিশাল পাথরের দরজা। দরজার উপরে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। সেই চিহ্নের ভাষা আমার অজানা ছিল, কিন্তু মনের মধ্যে আমার যে শক্তি সঞ্চিত হয়েছিল সেই শক্তি যেন আমাকে সেগুলো বুঝিয়ে দিচ্ছিল। চিহ্নগুলো বলছিল, আত্মনং সর্বাধিকং ভীতিং আলিঙ্গন্তু যদি তৎকুর্যু তর্হি সত্যং ভবতঃ সমক্ষে ভবিষ্যতি। এর মানে হলো, তোমার নিজের সবচেয়ে বড় ভয়কে আলিঙ্গন করো। যদি তা পারো তবে সত্য তোমার কাছে ধরা দেবে। ঠাকুরমশাইয়ের মুখের কথা শেষ হতে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু ঠাকুরমশাই, আপনার এই গভীর কথার মানে তো বুঝতে পারলাম না। এর মানেটা কি সাধারণভাবে বোঝানো যায় না? অবশ্যই বোঝানো যায়, তবে শোনো, এই কথাগুলো হলো খুবই দারুণ এবং গভীর কথা। এই ধরনের চিহ্ন বা মন্ত্র আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে এবং সেগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করে। ভয়কে আলিঙ্গন করা মানে তার সম্মুখীন হওয়া এবং তা অতিক্রম করার সাহস রাখা। এমনকি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতিকূলতাগুলোকেও আমরা এইভাবে জয় করতে পারি। যাকে সব কথা, গল্পে আবার ফিরে আসা যাক। পরের গল্পটা শুনলে আমার মনে হয় তোমাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। আমি দরজাটা ঠেলে খুললাম। ভেতরে যে দৃশ্য দেখলাম তা আজও আমার স্মৃতিতে স্পষ্ট হয়ে আছে। আমি দেখলাম সেখানে একটা বিশাল জলাধার, আর তার মাঝখানে একটা পাথরের মূর্তি। সেই মূর্তি যেন জীবন্ত। তার চোখে অদ্ভুত আলোর ঝিলিক। আমি জলাশয়ের কাছে এগিয়ে গেলাম, কিন্তু তখনই জলাধার থেকে এক অদ্ভুত কালো ছায়া বেরিয়ে এলো। সেই ছায়া আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় আমাকে বলল, তুমি যদি সত্য জানতে চাও তবে আমাকে পরাজিত করতে হবে। আমি বুঝতে পারলাম, এই বুঝি সেই ভয়ানক প্রেতাত্মা যে এই সকল আত্মাগুলিকে বন্দি করে রেখেছে। তাই আমি ধীরে ধীরে মন্ত্র জপ করতে শুরু করলাম। তার আগে আমি প্রেত বন্ধন মন্ত্র দিয়ে চারপাশটা ঘিরে দিলাম। এরপর আমি মন্ত্র জপ শুরু করলাম। ওম নমঃ শিবায়, ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ, ওম বীরভদ্রায় কালোত্তরায় ফট, ওম চণ্ডিকায় নমঃ। আর সেই মুহূর্তে কালো ছায়াটা আমাকে ঘিরে ধরল। তার উপস্থিতি এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু আমি মন্ত্র জপ বন্ধ করিনি। শেষ পর্যন্ত ছায়াটা একটা বিকট চিৎকার করে হারিয়ে গেল। কিন্তু তার আগে সে বলে গেল,
তুমি আমাকে আজ পরাজিত করেছ, কিন্তু সত্যের পথ এখানেই শেষ নয়। তোমার সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। তার এই শেষ কথাগুলো আজও আমার কানে বাজে। সেই মুহূর্তের জন্যে গুহার পরিবেশ যেন স্বাভাবিক হয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো? সেই ঘটনার পর আমিও চেতনা হারিয়ে ফেলেছিলাম। তারপর আমি যখন চেতনা ফিরে পাই, তখন নিজেকে পেয়েছিলাম ওই বট গাছের কাছে। পূর্ব আকাশে সূর্য দেখা দিয়েছে, তখনও পুরোপুরি সকাল হয়নি। পাখিদের কিচিরমিচির শব্দে আমি চোখ মেলে চেয়ে দেখি, আর তখনই আমি কৌশল্যার আত্মাকে দেখতে পেলাম। সে হাসছিল, কিন্তু তার সেই হাসিতে ছিল এক গভীর দুঃখ। সে বলল, তুমি আমাকে মুক্তি দিলে, কিন্তু এখন তোমাকে অন্য অনেকের মুক্তি দিতে হবে। এই শৃঙ্খলিত আত্মারা তোমার অপেক্ষায় আছে। তারপর সে আস্তে আস্তে বাতাসের সাথে মিলিয়ে গেল, আর আমি ফিরে এলাম। কিন্তু সেই দিন থেকে আমার জীবন বদলে গেছে। রাতের বেলা যখন একা থাকি, তখন মনে হয় সেই আত্মারা আমাকে ডাকছে। তাদের যন্ত্রণা আমার ভেতরে ঢুকে পড়ে। জানি না এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে। এই বলে তারানাথ চুপ করে গেলেন। বাইরে ঝড়ের গর্জন যেন আরো জোরালো হলো। আমি আর কিশোরী নীরবে তার মুখের দিকে তাকিয়েছিলাম। তারানাথের চোখে এক গভীর অন্ধকার। তার এই কাহিনী যে এখানেই শেষ নয়, তা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। তারানাথ আবার গম্ভীর গলায় বললেন, এই গল্পের এখানেই শেষ নয়। যে রহস্যগুলো আমি ভেদ করেছি, তারও গভীরে কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে গেছে। সেই রাতে যখন কৌশল্যার আত্মাকে মুক্ত করলাম, তার সঙ্গে আরো অন্যান্য আত্মাদের মুক্ত করলাম, তখন যে প্রেতাত্মাটি ছিল, সে আমাকে শুধু হুমকি দিয়েই থেমে থাকেনি। তার বলা কথাগুলো যেন আমার কানে বারবার বাজছিল। তোমার সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আমি জানতাম এই কথার মানে কি। এই কথাগুলো বলে তিনি চুপচাপ হয়ে গেলেন। বাইরে ঝোড়ো বাতাস তখন যেন আরো বেশি জোরালো হয়ে উঠেছে। আমি আর কিশোরী চুপচাপ বসে আছি। আমাদের চোখেও তখন স্পষ্ট উত্তেজনা। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, পরের দিন সকালে শ্মশান থেকে ফিরে এলেও আমার মন শান্ত হয়নি। কৌশল্যার মুক্তি আমি দিয়েছি ঠিকই, কিন্তু সেই অদ্ভুত গুহার মধ্যে প্রবেশ করার পর থেকে শুরু করে আমার সঙ্গে যা যা ঘটনা ঘটেছে, আমার মনে হয়েছিল তাতে আমার ভেতরে কিছু বদলে গেছে। সেই রাতে প্রথমবার অনুভব করলাম ঘরের কোনায় দাঁড়িয়ে কেউ আমার দিকে তাকিয়ে আছে। শোবার ঘরের জানালায় শীতল বাতাস বয়ে যাচ্ছিল, আর সেই বাতাসের সঙ্গে এক চাপা কণ্ঠস্বর আমাকে ডাকছিল। আমি উঠে বসি, জানলার দিকে তাকাই। স্পষ্ট দেখতে পেলাম এক ছায়া মূর্তি। সে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে যেন আগুন জ্বলছে। সেই চোখের দিকে তাকালেই মনে হয় আমার ভেতরের সবকিছু গলে গিয়ে বেরিয়ে আসছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। এই মতো অবস্থায় আমি প্রেত মন্ত্র জপ শুরু করলাম। আমার মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই ছায়াটা কিছুটা পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি মিলিয়ে গেল না। কিছুক্ষণ পর সেই ছায়া বলতে শুরু করল, তারানাথ,
তুমি মন্ত্র জোরে আমাকে ধ্বংস করলেও আমার প্রভুকে ধ্বংস করতে পারবে না। আমি উত্তেজিত হয়ে গম্ভীর গলায় বললাম, তোমার প্রভুকে? সে অন্ধকারের অধিপতি। সে কেবল আত্মাকে শাসন করে না, আত্মাকে গ্রাস করে। তুমি যদি সাহসী হও তবে আমার প্রভুর আস্তানায় যাও। তাকে ধ্বংস করতে গেলে তোমাকে পাতালপুরীতে যেতে হবে। এই কথাগুলো বলে সেই ছায়া মুহূর্তে এক সময় অদৃশ্য হয়ে গেল। এরপর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা পরপর সাজিয়ে গভীরভাবে চিন্তা করলাম, আর তারপর বুঝতে পারলাম সেই অদ্ভুত ছায়ার পেছনে একটা গভীর সত্য লুকিয়ে আছে। কৌশল্যার কাহিনী হয়তো একটা সূত্র, কিন্তু সেটা পুরো সত্য নয়। এর পিছনে বড় কিছু রহস্য লুকিয়ে আছে। আমি আর দেরি করলাম না, পরদিনই গয়া যাওয়ার জন্য রওনা দিলাম। পথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। ট্রেনের কামরায় এক বুড়ো সাধু আমার পাশের আসনে বসলেন। তার গায়ের চাদরটা খুব মলিন, কিন্তু তার চোখে ছিল এমন একটা অদ্ভুত দীপ্তি যা সহজেই ভুলে যাওয়া যায় না। তিনি হঠাৎ বললেন, তোমার যাত্রা অনেক বিপদসংকুল তারানাথ, তুমি কি প্রস্তুত? আমি একটু অবাক হয়ে বললাম, আপনি জানলেন কিভাবে? আমি জানি, কৌশল্যার আত্মা তোমাকে ডাক দিয়েছিল ঠিকই, কিন্তু জানো কি, গুহার ভেতরে তুমি যে নারী কণ্ঠ শুনতে পেয়েছিলে সেই ডাক ছিল অন্য কারো। সেই ডাক কৌশল্যার ছিল না। কৌশল্যাকে তুমি যখন মুক্তি দিয়েছিলে সে তখনই মুক্তি লাভ করেছিল। আসলে এই ডাক বা কণ্ঠস্বর যার ছিল তার উদ্দেশ্য তোমাকে সত্য দেখানো নয়, বরং তোমাকে ধ্বংস করা। আমার শরীরটা হিম হয়ে গেল। আমি তখন কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, যখন সময় আসবে তখন তুমি ঠিক আমাকে চিনে যাবে। তারপর ট্রেন থামার আগেই তিনি কোথায় যেন মিলিয়ে গেলেন। গয়া পৌঁছে আমি এক পুরনো মন্দিরের কথা শুনলাম, যা শহরের বাইরে গভীর জঙ্গলে অবস্থিত। মন্দিরটা নাকি শতাব্দী প্রাচীন, আর সেখানে কোনো পূজা অর্চনা হয় না। স্থানীয় লোকেরা বলে মন্দিরটা অভিশপ্ত। আমি সেই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানেই আমাকে সেই ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে হবে। এরপর আমি যখন সেই মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, তখন সূর্যাস্তের রঙিন আভা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। জঙ্গলের পথটা যেন আরো ভয়ানক এবং রহস্যময় হয়ে উঠেছিল, যেখানে গাছের ফাঁক দিয়ে অদ্ভুত সব ছায়া দৌড়ে বেড়াচ্ছিল। পাথুরে রাস্তায় ছায়াগুলোর খেলা দেখে মনে হচ্ছিল তারা জীবন্ত এবং আমার পিছু নিচ্ছে। মৃদু বাতাসে গাছের পাতা সরসর শব্দ করছে এবং দূরের কোথাও পেঁচার ডাক শোনা যাচ্ছে। প্রতিটি শব্দ যেন ভয়ের কাঁপুনি ধরাচ্ছিল শরীরে। হঠাৎ একটি খোলা জায়গায় পা পড়লে মনে হলো যেন কেউ আমার পায়ের নিচ থেকে মাটি টেনে নিচ্ছে। পথের ধারে একটি পুরনো পুড়ে যাওয়া গাছ ছিল। তার ছায়া দেখে মনে হচ্ছিল যেন কোনো ভূতের হাত প্রসারিত করছে। মনে হচ্ছিল গাছপালাগুলো নিজেদের মধ্যে কিছু গোপন কথোপকথন করছে এবং আমার উপস্থিতি টের পাচ্ছে, যা শীতে জমে থাকা পুরনো পাতা এবং পৌঁছে যাওয়া মাটির গন্ধের মিশ্রণ। মাঝে মাঝে দূরে কোনো পশুর হালকা শব্দ শোনা যাচ্ছিল, যেন কোনো বন্য প্রাণী আমার অবস্থান পর্যবেক্ষণ করছে। মহিরুহের তলায় এক ধরনের অদ্ভুত আলো ছিল,
যা মুহূর্তে হিমায়িত করে রাখছিল হৃদয়। একটা বড় পাথরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো পাথরটা নড়ে উঠল। সেই মুহূর্তেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। শ্বাস আটকে গেল। একটু দূরে একটি প্রাচীন মূর্তি দেখতে পেলাম। তার চোখের মধ্যে একটি ভয়ঙ্কর আভা। মূর্তিটাকে দেখে মনে হলো যেন সে আমার দিকে তাকিয়ে আছে। জঙ্গলের গভীরতায় প্রতি পদে পদে আতঙ্ক ছড়াচ্ছিল এবং মনে হচ্ছিল যেন সবকিছু আমাকে আটকে রাখতে চাইছে। সেই অন্ধকার পথে এক সময় রাত হয়ে গেল। চারদিকে কেবল অস্পষ্ট ছায়া আর নিঃশব্দতার গভীরতা। মন্দিরের দিকে এগিয়ে যাওয়া প্রতিটি পদক্ষেপ যেন কোনো রহস্যময় ভ্রমণ। অবশেষে অন্ধকারের মধ্যে মন্দিরের ছায়া দেখা গেল। মনে হলো যেন মন্দির নিজেই একটি প্রেতাত্মার প্রতীক। মন্দিরের প্রবেশ পথে পৌঁছে আমি গভীর শ্বাস নিলাম। জানতাম যে সামনে এক অজানা ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে চলেছি। আমার হাত পা কাঁপছিল, কিন্তু সাহস করে প্রবেশ করলাম সেই মন্দিরের ভিতরে। মন্দিরটা একেবারে ধ্বংসপ্রাপ্ত। মন্দিরের দেওয়ালে অদ্ভুত সব লিপি খোদাই করা। মনে হচ্ছিল সেগুলো কোনো অজানা ভাষায় লেখা, কিন্তু তার মধ্যেও একটি শব্দ বারংবার চোখে পড়ল, আগন্তুক। যেন সেই শব্দটাই আমার জন্য অপেক্ষা করছিল। মন্দিরের দরজায় পা দিতেই চারপাশ কেঁপে উঠল। দরজার ওপরে লেখা লিপি থেকে হালকা আলো বেরিয়ে এলো। সেই আলো বেরোনোর সাথে সাথে আমি যেন নিজের অজান্তে একটা মন্ত্র জপ শুরু করলাম। ওং হ্রিং চামুণ্ডায় বিজয়েশ্বরায় নমঃ। ওং হ্রিং চামুণ্ডায়। আমার মন্ত্র উচ্চারণের ফলে আলোটা যেন আরো তীব্র হয়ে উঠল। এরপর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলাম মন্দিরের মাঝখানে একটা যজ্ঞকুণ্ড, আর তার চারপাশে বসে আছে অনেকগুলো অদ্ভুত আকৃতির মূর্তি। তাদের চোখ বন্ধ, কিন্তু তাদের নিঃশ্বাস চলছিল। ঠিক সেই সময় পিছন থেকে একটা বিকট শব্দ হলো। আমি পিছন ফিরে তাকালাম। সেই ছায়ামূর্তি যে আমাকে আগের রাতে টাকা দিয়েছিল, এবার তার সঙ্গে সঙ্গে আরো কিছু ছায়াও ছিল। তারা সবাই আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। আমার মন্ত্রটা উচ্চারণের ফলে আলোটা যেন আরো তীব্র হয়ে উঠল। এরপর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখলাম তুমি যদি আমাদের প্রভুর সঙ্গে দেখা করো তবে এখান থেকে আর জীবিত বেরোতে পারবে না। এই বলে তারা সকলে একসঙ্গে হেসে উঠল এবং তাদের হাসির শব্দে পুরো পরিবেশটা যেন কাঁপছিল। আমি তখন জোরে জোরে মন্ত্র জপ শুরু করলাম। মন্ত্রের শক্তিতে ছায়াগুলো কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তাদের কণ্ঠস্বর কমল না। তারা বলল, আমাদের প্রভু আসছেন, তুমি তার সামনে টিকতে পারবে না। এই কথাগুলো বলতে বলতে তারা বাতাসের সাথে মিলিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একদল চামচিকে গোটা মন্দিরটাকে ঘিরে ফেলল। তাদের কিচকিচ শব্দে আমার কান ফেটে যাবার মতো অবস্থা। আর ঠিক তখনই যজ্ঞকুণ্ডের থেকে আগুন ভয়ানকভাবে জ্বলে উঠল। আগুনের মাঝখানে একটা বিশাল আকৃতির ছায়া উপস্থিত হল। তার চোখগুলো যেন পুরো মন্দিরকে আলোকিত করে তুলল। সে বলল,
তারানাথ, তুমি কি সত্য জানতে প্রস্তুত? তবে জেনে রাখো, সত্য কেবল আলোর নয়, সে অন্ধকারেরও। তুমি যদি আমাকে জয় করতে না পারো, তবে তুমি আমার মতোই এই মন্দিরে চিরবন্দী হয়ে থাকবে। আমি তখন সাহস জোগাড় করে বললাম, আমি প্রস্তুত। তারপর সেই ছায়া চারিদিকে ছড়িয়ে পড়ল। তার শক্তি আমার শরীরকে জর্জরিত করতে লাগলো। আমি তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমৃতা। ছায়াটা আমার দিকে এগিয়ে এলো, কিন্তু মন্ত্রের শক্তি তাকে কিছুটা থামিয়ে দিল। তারপর সে বিকট এক গর্জন করে মিলিয়ে গেল। মন্দির কাঁপতে শুরু করলো। আমি ভেবেছিলাম সব শেষ, আর ঠিক তখনই মন্দিরের যজ্ঞকুণ্ড থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। কিন্তু সেই কণ্ঠস্বর সংস্কৃত ভাষায় বলল, সত্যং ত্বং বিমুক্তবান अस्ति, কিন্তু ত্বং একাকী নাস্তি, তব পৃষ্ঠে অপর অধিক কার্য अस्ति। হঠাৎই কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, এই শব্দগুলোর মানে কি? এই সংস্কৃত শব্দের মানেটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। কি বলো বিভূতি? হ্যাঁ, একদম ঠিক বলেছ। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সত্য তং বিমুক্তবান অস্তি। এই বাক্যাংশে বলা হচ্ছে, সত্য তোমাকে মুক্তি দিয়েছে। এটি বোঝায় যে আমি সত্যের পথে চলেছি এবং সেই সত্য আমার জন্যে মুক্তি এনে দিয়েছে। হয়তো কিছু সমস্যার সমাধান অথবা কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি, কিন্তু ত্বং একাকী নাস্তি। এখানে বোঝানো হচ্ছে আমি একা নই। যদিও আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমার সাথে আরো অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তব পৃষ্ঠে অপর অধিক কার্য অস্তি। শেষাংশে বলা হচ্ছে, আমার পেছনে আরো অনেক কাজ বাকি। এটি বোঝাচ্ছে যে মুক্তি পাওয়ার পরও এখনো অনেক কাজ আমার জন্যে অপেক্ষা করছে, যা আমাকে পূর্ণ করতে হবে। এই বাক্যটি মূলত একজন ব্যক্তির জন্যে একটি গভীর অনুপ্রেরণা, যে সত্যের পথে চলেছে এবং মুক্তি পেয়েছে, কিন্তু সেই ব্যক্তিকে মনে করিয়ে দেয় যে তার এখনো অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই ধরনের বক্তব্য আমাদের জীবনকে পরিচালিত করে এবং আমাদের সতর্ক করে দেয় যে মুক্তি পাওয়ার পরও আমাদের কাজ শেষ হয় না, বরং নতুন বাধা এবং দায়িত্ব সামনে এসে দাঁড়ায়। যাই হোক, তারপর সেদিন ওই ঘটনার পর আমি যখন সেই মন্দির থেকে বেরিয়ে এলাম, কিন্তু তখনও জানতাম না আমার জন্য সামনে আর কি অপেক্ষা করছে। আমার যাত্রা শুরু হয়েছিল সত্য খোঁজার জন্য, কিন্তু তার বদলে আমি পেয়েছি এমন এক দায়িত্ব যা আমাকে চিরদিন বহন করতে হবে। সেই অন্ধকার প্রভুকে হারালেও সে পুরোপুরি ধ্বংস হয়নি। তার ছায়া আমার চারপাশে ঘুরে বেড়ায় আর আমাকে মনে করিয়ে দেয়, সত্য শুধু মুক্তি দেয় না, তার সঙ্গে আসে দায়িত্ব আর ভয়ানক বিপদ। এই কথাগুলো বলার পর ঠাকুরমশাই চুপ করে গেলেন। বাইরে ঝড় থেমে গেছে। আমি আর কিশোরী গভীর চিন্তায় ডুবে রয়েছি। আমাদের মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি ঘটবে? ঠাকুরমশাই কি সত্যিই সেদিন রহস্যের সমাধান করতে পেরেছিলেন,
না আজও তার কিছু অংশ বাকি আছে। ঠাকুরমশাইয়ের শেষ কথাগুলো এখনো ঘুরপাক খাচ্ছিল আমার আর কিশোরীর মনে। কথাগুলো ছিল, তোমার পেছনে আরো অনেক কাজ বাকি। সেই অন্ধকার প্রভুকে হারালেও সে পুরোপুরি ধ্বংস হয়নি। তার ছায়া আমার চারপাশে ঘুরে বেড়ায় আর আমাকে মনে করিয়ে দেয়, সত্য শুধু মুক্তি দেয় না, তার সঙ্গে আসে দায়িত্ব আর ভয়ানক বিপদ। বাইরের ঘন কালো অন্ধকার যেন আরও গভীরে ঢুকে পড়েছে। ঝোড়ো বাতাসে জানলার পাল্লাগুলো ঠকঠক করে কাঁপছে। চারপাশে চুপচাপ বিষণ্ণতা ভাসছে। আমি আর কিশোরী শুধু তারানাথের মুখের দিকে তাকিয়ে আছি, যেন তার মুখেই উত্তর খুঁজছি। ঠিক তখনই হঠাৎ ঠাকুরমশাই বলে উঠলেন, সেদিন যখন মন্দির থেকে বেরিয়ে আমি আসল সত্য জানার জন্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার চোখের সামনে এক অচেনা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দীর্ঘকায়, ফ্যাকাশে চেহারার, তার চোখে এক অদ্ভুত জ্বালা, যেন সে কিছু বলতে এসেছে কিন্তু এক রাস শূন্যতা নিয়ে ফিরে যেতে চাইছে। সেই মানুষটি মৃদু স্বরে বলল, আমি এসেছি তোমার সাহায্য নিতে। তার মুখে এই কথাগুলো শুনে আমি এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলাম। মনে হলো আমি যেন রহস্যের সমাধানের কিছু একটা আভাস পেয়েছি। আমি প্রশ্ন করলাম, আপনার নাম? অতীত থেকে চলে এসেছি। আমি একদা তান্ত্রিক ছিলাম, কিন্তু এখন আমি নিঃস্ব। আমার নাম শ্রদ্ধানন্দ। ঠাকুরমশাইয়ের মুখে শ্রদ্ধানন্দের নামটি শুনে আমি চমকে উঠলাম একটু। আমার মনে হলো কোথাও যেন এই নামের পরিচিতি আমি পেয়েছি। তার এই নাম আমি আগে কোথাও শুনেছি, হয়তো কোনো গল্পে বা ঘটনাতে। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, এরপর শ্রদ্ধানন্দ আমাকে তার অতীত জীবনের কথা বললেন। তুমি জানো না আমার সমস্যার গভীরতা। আমার পূর্বপুরুষরা এক সময়ে সেই অন্ধকার প্রভুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত নিঃস্ব হয়েছেন। তাদের সমস্ত শক্তি চুরি হয়ে গেছে। আমি এসেছি তোমার কাছে সাহায্য চাইতে, এবং যিনি এই অন্ধকারে প্রভু হয়ে বসে আছেন তাকে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু আমার একার পক্ষে সেই কাজ করা সম্ভব নয়, আর এই কাজ করার জন্য আমাকে কেউ পথ দেখাতে পারেনি। তাই এখন তোমার কাছে এসেছি। আমি শ্রদ্ধানন্দের মুখে এই কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ভাবছিলাম, এই রহস্যের সমাধানের জন্য আমাকে আর কত দূর যেতে হবে। আদৌ কি আমি এই সমস্যার সমাধান করতে পারব? তারপর আমি শ্রদ্ধানন্দকে বললাম, তাহলে আপনি জানেন এখন আমরা কি মোকাবিলা করছি? সেই অন্ধকার প্রভুর ছায়া আরো অনেক গভীরে পৌঁছে গেছে। যদি আমার সাহায্য প্রয়োজন হয় তবে জানতে হবে এটা এক যুদ্ধ। যুদ্ধে হার বা জয় থাকে না, শুধু শেষ হয়ে যাওয়ার অপেক্ষা। আমাদের এখন 3টি বস্তুর প্রয়োজন, আর আমি জানি এই পথ
অনেক জটিল। এর আগেও আমি এই পথে গিয়েছি এবং সেখান থেকে আমি দুটি জিনিস নিয়ে এসেছি। সেগুলি হলো নীলমণি এবং প্রাচীন তন্ত্র পুস্তক। তবে তৃতীয় জিনিসটি আমি এখনো আনতে পারিনি। তৃতীয়টি কোথায় আছে তা জানার জন্য আমাদের যেতে হবে সেই রহস্যময় স্থানে, যেখানে সময় অতিক্রম করা মানে মৃত্যুর দিকে গর্জে পড়া। সেই স্থানে পৌঁছতে হলে আমাদের আরো বেশি প্রস্তুতি নিতে হবে। শক্তিশালী মন্ত্র, অকৃত্রিম সাহস এবং সঠিক দিক নির্দেশনা। এই কাজ আপনার। সাহায্য ছাড়া এটি অসম্ভব। শ্রদ্ধানন্দ এই কথাগুলো বলে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে এক ধরনের আগুন ছিল, যা মনে হচ্ছিল তার এই আগুনের ছোঁয়ায় চারপাশের অন্ধকার যেন কেটে যাচ্ছে। তার কথাগুলো শুনে আমি ধীরে ধীরে বললাম, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে চলুন সেই তৃতীয় বস্তুটার সন্ধানে, অর্থাৎ আত্মিক প্রদীপের সন্ধানে। এরপর আমরা গভীর রাতে বের হলাম। আমরা একটি গ্রামে প্রবেশ করলাম। ওনার মুখে জানতে পারলাম এই প্রাচীন আত্মিক প্রদীপটি দীর্ঘকাল ধরে খুঁজে বেড়ানোর পর সন্ধান পাওয়া গেছে। এই গ্রামে একটি মাত্র বাড়ি আছে, আর যেখানে সেই প্রদীপটি রাখা আছে বলে মনে করা হয়। গ্রামের পথগুলি এতটাই সরু এবং ম্লান যেন সেখানে মানুষের পা পড়ে না। চারপাশে নীরবতা, কেবল নিত্যদিনের অদ্ভুত শব্দ। এক সময় আমরা সেই বাড়ির সামনে এসে থমকে গেলাম। এইখানে প্রদীপটি রাখা আছে, শ্রদ্ধানন্দ বললেন। তার দৃষ্টি বাড়ির চারদিকে ঘুরছিল। বাড়ির ছাদে কালো ধোঁয়ার মতো কিছু লেগে আছে, যা বাতাসে ছড়াচ্ছে। এরপর তিনি আরো বললেন, বাড়ির ছাদে যে কালো ধোঁয়া দেখতে পাচ্ছ, ধোঁয়া দেখতে পাচ্ছ, সেটা কোনো সাধারণ ধোঁয়া নয়। এই সব কিছুই হলো ওই অন্ধকারের প্রভুর মায়াজাল। এটা একটা বিষাক্ত ধোঁয়া। আমি আগেই বলে রেখেছিলাম এখানে শক্তিশালী এক ঝড় রয়েছে। সেই ঝড় যতক্ষণ চলবে, তন্ত্র পুস্তকটি আমাদের হাতে আসবে না। সেই মুহূর্তে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে একসঙ্গে মন্ত্র জপ শুরু করলাম। ওং হ্রিং চামুণ্ডায় প্রভু নমঃ। ওং হ্রিং চামুণ্ডায় প্রভু নমঃ। ধীরে ধীরে বাড়িটা কেঁপে উঠল, আর সেই ধোঁয়া থেকে এক কালো হাত বেরিয়ে সেই হাত আমাদেরকে জড়িয়ে ধরতে এলো। কিন্তু মন্ত্রের শক্তিতে তা বাতাসে ভেসে গেল। সেই প্রেতাত্মা ধীরে ধীরে বলল, এটা তো শুধু শুরু। তাহলে তারানাথ, আমি তোমাকে শেষ পর্যন্ত আমার কাছে নিয়ে আসতে পারলাম।
এই কথাগুলো বলে তীব্র কণ্ঠে বাতাসের মধ্যে একটা হাসির শব্দ ভেসে এলো। আমি তার এ কথার মানে ঠিক বুঝতে পারলাম না। তারপর আস্তে আস্তে দেখলাম নিজের মানবের রূপ ধারণ করল সে, এবং আমাকে বলল, আমাকে চিনতে পারছো তারানাথ? আমি হলাম সেই অঘোর তান্ত্রিক। আমার সঙ্গে তোমার প্রথম কোথায় দেখা হয়েছিল মনে পড়েছে? না, আমি মনে করিয়ে দেব। আমি তার এই কথাগুলো শুনে তার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না তার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছিল। পরক্ষণেই সে বলতে শুরু করল, তারানাথ, তাহলে মনে পড়েনি তো? আমার সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? তাহলে শোন, আমি তোমাকে মনে করিয়ে দিই। বাঁকুড়ার এক জঙ্গলে কালী মন্দিরে মায়ের কাছে আমি একটা 16 বছরের মেয়েকে বলি দিতে যাচ্ছিলাম, আর তুমি সেখানে আমার সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলে। এবার মনে পড়ছে? না আরো পরিষ্কার করে বলবো? তার এই কথাগুলো শুনে আমার স্মৃতিতে সব কিছু ফুটে উঠল, এবং আমি তখন বললাম, হ্যাঁ, সেই সময়টা ছিল যখন 3টি নক্ষত্র একসাথে মিলিত হয়েছিল, এবং ঘোর অমাবস্যা মধ্যরাত, একদম সন্ধিক্ষণের সময়। তুমি ওই গ্রামের এক 16 বর্ষীয় কিশোরীকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলে, আর আমি তোমার এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, কি তাই তো? আমি সেদিনও তোমাকে কোনো অন্যায় কাজ করতে দিইনি, আর আজও কোনো অন্যায় কাজ করতে দেব না। সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমার পাপের শাস্তি হয়তো তুমি নিজেই পাবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। তবে আজ আমি তোমাকে শেষ করে দেব। আমার হাতে তোমার শেষ লেখা আছে, সেজন্যই আমি আজ এখানে উপস্থিত হয়েছি। আমার এই কথাগুলো শুনে সে যেন অদ্ভুত কণ্ঠে হেসে উঠল, তারপর বলল, সেদিন তুমি আমাকে ছেড়ে দিয়ে সত্যি ভুল করেছিলে। ওই সেই দিন আমিও প্রতিজ্ঞা করেছিলাম, তোমাকে শেষ না করে আমিও শান্তি পাব না। কারণ সেদিন তোমরা চলে যাওয়ার পর ওই মায়ের মূর্তিও আমার উপর পড়ে যায়, আর আমার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পরেও আমি বেঁচে থাকি আমার তন্ত্র সাধনার জন্য। সেদিন যদি তুমি বাধা না দিতে, তাহলে আজ আমি এই জগতের অধীশ্বর হয়ে উঠতাম। আমিও অমরত্ব লাভ করতাম তারানাথ, যদি সেদিন তুমি আমায় বাধা না দিতে। এই কথাগুলো বলার পর যেন চারদিকে পরিবেশ আরো ক্ষিপ্ত হয়ে উঠল। ঝোড়ো বাতাস যেন আরো জোরে জোরে বইতে শুরু করল। চারপাশটা যেন কালো অন্ধকারে ছেয়ে গেল, এবং চারদিক থেকে একটা হাসির শব্দ ভেসে আসতে লাগলো, এবং তার মধ্যে ভেসে এলো বেশ কতগুলি শব্দ। তুমি কি ভাবছো তারানাথ? তুমি এখানে নিজে নিজে এসেছো। প্রথম থেকে যা ঘটনা ঘটে চলেছে তোমার সঙ্গে, সেই সব কিছুই আমি ঘটিয়েছি। আমি তোমাকে
আমার কাছে টেনে নিয়ে এসেছে তারানাথ। আরে শ্রদ্ধানন্দ, তোমার কিছু উপকার করতে পারবে না তারানাথ। আমি তার গোটা পরিবারকে শেষ করে দিয়েছি। সেই দিন ওই শ্রদ্ধানন্দ আমার কোনো ক্ষতি করতে পারেনি, আর আজও তোমার সঙ্গে মিলিত হয়ে আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ওই আত্মিক প্রদীপের সন্ধান তোমরা কোনোদিনও পাবে না, পাবে না, কারণ তার আগেই আমি তোমাদের শেষ করে দেব, শেষ করে দেব তারানাথ, শেষ করে দেব, শেষ শেষ। শেষ করে দেব তারানাথ, শেষ করে দেব, শেষ শেষ করে দেব তোমাদের। এরপর হাসির শব্দ আরো জোরালো হলো। বাতাস ভয়াবহ রূপ ধারণ করল। শ্রদ্ধানন্দ আমার কানের কাছে তার মুখটা এনে ধীরে ধীরে বলল, নীলমণি আর তন্ত্র পুস্তক আমার হাতে আছে, শুধু এই আত্মিক প্রদীপটির প্রয়োজন। এটি পেলেই কি করে দুষ্টু তান্ত্রিককে ধ্বংস করতে হবে তা আমি জানি, কারণ আমার গুরুদেব আমাকে জানিয়েছেন এর শেষ কিভাবে। আর এই দুটি জিনিস যে আমার হাতে আছে সেটা ওই তান্ত্রিক জানে না, তাই এখন আমাদেরকে খুব সাবধানতার সাথে ওই আত্মিক প্রদীপ সংগ্রহ করতে হবে। আর এটি পাওয়ার জন্য আমাদের যেতে হবে আরো গভীরে। এই বাড়ির ভিতরে প্রবেশ করলে আমরা একটা গুহা দেখতে পাব, আর প্রদীপটি রয়েছে ওই অগভীর গুহার ভিতরে। তার আগে আমাদের ওই বাড়ির ভেতরে ঢুকতে হবে। এরপর আমরা দুজনেই আরো জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে করতে বাড়ির দিকে এগিয়ে গেলাম এবং বাড়ির ভেতরে ঢুকলাম, এবং ওখানে দেখলাম এক গভীর গুহা। শ্রদ্ধানন্দ জানালেন, এই গুহার ভিতর দিয়ে প্রবেশ করতে হলে বহু বছর আগের এক প্রাচীন জাদুকরীর রাস্তা ব্যবহার করতে হবে, এবং এই গুহার ভিতরে কি দেখতে পাবে তা বলার ভাষা নেই। তবে সাবধান থাকতে হবে, সেখানে অন্ধকারের আত্মারা সব ঘুরে ঘুরে বেড়ায়। এরপর আমরা সেই গুহার দিকে এগোতে শুরু করলাম। রাতের গভীরে অদ্ভুত শীষ শোনা যাচ্ছিল। কোথাও থেকে এক আতঙ্কের চাপা আওয়াজ ভেসে আসছিল। গুহার ঠিক মুখে এসে আমরা দুজনে একযোগে মন্ত্র জপ করতে লাগলাম। ওম কালী মহাদেবায় নমঃ, ওম কালী মহাদেবায় নমঃ। মন্ত্র উচ্চারণের মধ্যেই গুহার ভিতরে একটা হিম শীতল বাতাস বইতে লাগল, যেন কোথাও অন্ধকারের বাসিন্দারা নিজেদের শক্তি নিয়ে এগিয়ে আসছে। এটাই শেষ সুযোগ। একবার মন্ত্ররুদ্ধ হয়ে গেলে আমরা আর ফিরে আসতে পারবো না। মন্ত্রের জপ চলতে থাকলো। গুহার ভিতরে একটি বিশাল অন্ধকারের শেষ প্রান্তে জ্বলছিল এক ঝলমলে প্রদীপ। আমরা দুজনে এগিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর হাসি।
হাসির সাথে সাথে ভেসে এলো বিভিন্ন রকমের শব্দ এবং বেশ কিছু কালো ছায়া চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করতে লাগলো। আমি আর শ্রদ্ধানন্দ এক মনে মন্ত্র জপ করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম। ওং ভৈরবং জয়ং নমঃ। ওং ভৈরবং জয়ং নমঃ। ছায়াটি আরো কাছে এগিয়ে আসতে থাকে, কিন্তু মন্ত্রের শক্তি তাকে প্রতিরোধ করতে থাকে। এদিকে আমি আর শ্রদ্ধানন্দ ক্রমাগত মন্ত্র জপ করতে লাগলাম। প্রদীপের আগুন আরো শক্তিশালী হতে লাগলো, আর শেষ পর্যন্ত ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। এরপর আমি সেই প্রদীপটি নিজের হাতে তুলে নিলাম এবং আমি বললাম, এখন 3টে বস্তুই আমাদের হাতে রয়েছে। শ্রদ্ধানন্দ মৃদু হাসলেন। এইবার আমরা সত্যিকারের বিপদে সম্মুখীন হব, কিন্তু এই প্রদীপ, এই মণি আর এই তন্ত্র পুস্তক আমাদের শেষ সম্বল। এগুলিকে সাবধানতার সঙ্গে ব্যবহার করে আমাদেরকে ওই দুষ্ট তান্ত্রিককে শেষ করতে হবে। তবে এই কাজ কিন্তু এত সহজ হবে না। ওই দুষ্টু তান্ত্রিক আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। এরপর আমি আর শ্রদ্ধানন্দ সাহসিকতা অবলম্বন করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে শেষ লড়াইয়ে নামলাম। তবে এর জন্যে আমাদেরকে ওই প্রদীপ, নীলমণি আর তন্ত্রপুস্তক সঙ্গে নিয়ে যেতে হলো সেই পুরনো মন্দিরে। সেখানেই ওই তান্ত্রিকের আসল বাসস্থান। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন দেখলাম মন্দিরের চারপাশে অদ্ভুত এক রহস্যময় পরিবেশ বিরাজ করছে। আমরা মন্দিরে প্রবেশ করলাম। মনে হলো মন্দিরের প্রাচীন দেওয়ালগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে, আর বাতাসে ভেসে আসছিল অজানা মন্ত্রের গুঞ্জন। আর মন্দিরের ভেতরের বাতাস যেন ততই ভারী হয়ে যাচ্ছিল। শ্রদ্ধানন্দ তাড়াতাড়ি তন্ত্রপুস্তক বের করে এবং আমার হাতে ধরিয়ে দেয় ওই আত্মিক প্রদীপ ও নীলমণি। এরপর শ্রদ্ধানন্দ তন্ত্রপুস্তক থেকে মন্ত্রপাঠ শুরু করলেন এবং আমি দেখলাম আমার হাতে যে প্রদীপ ছিল, মন্ত্র পড়ার সাথে সাথে সেই প্রদীপ জ্বলে উঠল এবং তার আলোতে নীলমণির শক্তিও জ্বলে উঠল। এদিকে ওই দুষ্ট তান্ত্রিক আমাদের দিকে ধেয়ে এলো। তার চোখে অগ্নি জ্বলছিল, কিন্তু শ্রদ্ধানন্দ দৃঢ়ভাবে মন্ত্রপাঠ অব্যাহত রাখলেন। তান্ত্রিকের কালো জাদু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। এক সময় ওই তান্ত্রিক বুঝতে পারলেন যে সে পরাজিত হতে চলেছে। তার অশুভ মন্ত্রগুলো ব্যর্থ হচ্ছিল আর তার শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছিল। অবশেষে শ্রদ্ধানন্দ একটি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলেন, যা তান্ত্রিকের কালো জাদুকে সম্পূর্ণরূপে ধ্বংস করল। তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়লেন এবং তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল। আর সেই কালো ধোঁয়া আমার হাতে যে নীলমণি ছিল তার মধ্যে ঢুকে যেতে লাগল এবং ওই শক্তিশালী প্রদীপের আলোতে সঙ্গে সঙ্গে মন্দিরের অন্ধকার দূর হয়ে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। এক সময় তান্ত্রিকের দেহ ধীরে ধীরে মাটিতে মিশে গেল এবং তার কালো জাদুর সমস্ত চিহ্ন মুছে গেল। মন্দিরের পরিবেশ শান্ত হয়ে গেল এবং শক্তিশালী নীলমণির আলো ও আত্মিক প্রদীপের উজ্জ্বল শিখাতে একটি পবিত্র আভা মন্দিরের চারিপাশে ছড়িয়ে পড়ল।
মনে হলো মন্দির যেন তার নিজের পবিত্র রূপ ফিরে পেল। আমি আর শ্রদ্ধানন্দ একটা গভীর নিঃশ্বাস ছাড়লাম। নিজেকে মনে হলো এখন অনেক মুক্ত। অনেক দিন পর যেন আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। শেষ পর্যন্ত আমি পারলাম আমার দায়িত্ব পূরণ করতে। শ্রদ্ধানন্দ বললেন, হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা জয়ী হলাম। এখন আর আমার একটা কাজ বাকি আছে, আর সেটা হলো এই আত্মিক প্রদীপ, নীলমণি এবং তন্ত্র পুস্তককে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা। আর সেটা হলো তারানাথ তান্ত্রিক, কারণ আমার কাছে এর চেয়ে সুরক্ষিত জায়গা আর কোথাও আছে বলে মনে হয় না। এটাই হলো আমার শেষ কাজ, তারপরে আমারও মুক্তি। আমি শ্রদ্ধানন্দের এই কথাগুলো বুঝতে পারলাম না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার শেষ কাজ মানে? আর আপনার মুক্তি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এগুলো আমার কাছেই বা কেন রাখতে চাইছেন? আমি এগুলো রাখতে পারবো? তিনি আমার কথার উত্তরে বললেন, ওই দুষ্টতান্ত্রিক যখন আমার গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছিল, তখন তাদের শোকে আমি নিজেকে শেষ করে দিয়েছিলাম, কিন্তু তাতে আমার আত্মার শান্তি পাইনি। তখন আমার গুরুদেব আমাকে তোমার কাছে যেতে বলেছিল এবং এটাও বলেছিল একমাত্র তুমিই পারবে ওই দুষ্টতান্ত্রিককে শেষ করতে। আর সেজন্য উনি আমাকে কিভাবে কি করতে হবে সব বলে দিয়েছিলেন। আমার গুরুদেবের সঙ্গে তোমার অনেকবার দেখা হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একটার পর একটা ঘটনা চিন্তা করলেই বুঝতে পারবে যিনি তোমার কাছে এসেছিলেন এবং একটার পর একটা পথ দেখিয়েছিলেন তিনি আর কেউ না, আমার গুরুদেব ছিলেন। গুরুদেব, এখন আমার মুক্তি। এই কথাগুলো বলে উনি আমার হাতে ওই তিনটে বস্তু ধরিয়ে দিয়ে একটা উজ্জ্বল আলোর রূপ নিয়ে আকাশের দিকে উড়ে গেলেন। এক সময় ওই উজ্জ্বল আলো মহাকাশে বিলীন হয়ে গেল। এরপর আমি মন্দির থেকে বেরিয়ে এলাম নতুন আশার আলো নিয়ে। এইভাবেই আমরা সেই দুষ্টু তান্ত্রিককে সম্পূর্ণরূপে পরাজিত করলাম এবং মন্দিরকে তার অভিশাপ থেকে মুক্তি দিলাম। এই কথাগুলো বলে তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি আর কিশোরী এতক্ষণ তারানাথের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, তাহলে ওই শ্রদ্ধানন্দ জীবিত মানুষ ছিলেন না, উনি একজন আত্মা ছিলেন? এই সমস্ত কথা ভেবেই আমার গোটা শরীর যেন কেঁপে উঠল। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি মনে মনে ভাবলাম, এইটা একমাত্র তারানাথ তান্ত্রিকের পক্ষেই সম্ভব। এবং এটাও বুঝতে পারলাম, ট্রেনের কামরায় যে সাধু বাবা তারানাথের পাশে বসেছিল সে আর কেউ নয়, ওই শ্রদ্ধানন্দের গুরুদেব। এমনকি গুহার মধ্যে যে সাধু বাবাকে দেখেছিলেন ঠাকুরমশাই, আর যার শক্তি ঠাকুরমশাইয়ের ভেতরে প্রবেশ করেছিল, তিনিও আর কেউ নন, শ্রদ্ধানন্দের গুরুদেব। এখন পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ঘরের পরিবেশটাও যেন স্বাভাবিক হয়ে গেল। এতক্ষণ ধরে বাইরে যে ঝোড়ো বাতাস বইছিল
তাও যেন থেমে গেছে। জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোকে। এক ফালি চাঁদের আলো প্রবেশ করেছে ঘরের ভেতরে। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ আগেও পরিবেশে ছিল একটা ভয়ঙ্কর রূপ।